মার্শাল্লাহ, কি সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। একদম রাজজোটক, কারো নজর না লাগুক। বলেই সাইমা চৌধুরী বরণ করতে উদ্যত হয়। এমন সময় হঠাৎ কেউ একজন এসে হঠাৎ করে বরণডালাটা উল্টে ফেলে দেয়। উপস্থিত সবাই চমকে ওঠে। সাইমা চৌধুরী হতবাক হয়ে বলে ওঠেন, ভাবি তুমি? পুষ্পা চৌধুরী রাগের দৃষ্টিতে তাকিয়ে আছেন। সজল চৌধুরী এগিয়ে এসে নিজের স্ত্রীকে বলেন, কি করলে এটা তুমি? আর তোমার না 2 দিন পর ফেরার কথা ছিল? পুষ্পা চৌধুরী রেগে যান ভীষণ। কোনো কিছু বাদ বিচার না করে সজল চৌধুরী গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন। সজল চৌধুরী সবার সামনে এভাবে অপমানিত হয়ে লজ্জায় নুয়ে পড়েন। সাইমা চৌধুরী চিৎকার করে বলেন, ভাবি, এটা কি করলে তুমি? ভাইয়ের গায়ে হাত তুললে? পুষ্পা চৌধুরী সাইমার উদ্দেশ্যে বলেন, তুমি চুপ থাকো। ভাইয়ের সংসারে নাক গলাতে লজ্জা করে না? দূর হও এখান থেকে। অতঃপর পুষ্পা চৌধুরী সজল চৌধুরীর সামনে এসে তার শার্টের কলার চেপে ধরে বলেন, আমি আরো 2 দিন পর ফিরলে তোমার খুব সুবিধা হতো, তাই না? আমাকে না জানিয়ে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিলে? এত সাহস তোমার? সজল চৌধুরী পুষ্পা চৌধুরীকে কিছু বলতে গিয়েও থেমে যান। পুষ্পা চৌধুরী দ্বিগুণ গর্জন দিয়ে বলেন, ভুলে যেও না, এই চৌধুরী এন্টারপ্রাইজের সর্বে আমি। তুমি আমার অধীনে একজন কর্মচারী মাত্র। কারণ তোমার বাবা এই পুরো চৌধুরী এন্টারপ্রাইজের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। আর তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের বিয়ে এভাবে দিলে? হাউ ডেয়ার ইউ! প্রণালী অবাক হয়ে সব কিছু দেখছিল। সে তো বুঝতেই পারছে না তার চোখের সামনে সব কি হচ্ছে। এদিকে সজল চৌধুরীও চুপ। তার যৌবনে করা একটা ভুলের জন্য তার বাবা তাকে সব কিছু থেকে বঞ্চিত করেছেন। এমনকি সেই কারণে তিনি নিজের স্ত্রীর বিরোধিতাও করতে চান না। তার কথা মুখ বুজে মেনে নেন। এমনকি তার সব অপমান, কিন্তু কোশমিনকালেও ভাবেননি তার স্ত্রী তার সাথে এমন কিছু করবে। নিজের ছেলে, ছেলের বউ সহ এতগুলো মানুষের সামনে তার গায়ে হাত তুলবে। পুষ্পা চৌধুরী রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। তিনি নিজের বান্ধবীর মেয়ে নিজের ছেলের বউ করবেন বলে ভেবেছিলেন। মেয়েটাকে তার বড্ড পছন্দ, অথচ সজল চৌধুরী এভাবে তার সকল পরিকল্পনায় পানি ঢেলে দিলেন। পুষ্পা চৌধুরী ছত্র পায়ে প্রণালীর সামনে গেলেন। এই মেয়েটাকে দেখে এখন তার ভীষণ রাগ হচ্ছে। তিনি চিৎকার করে বলেন, তোমাকে আমি ছেলের বউ হিসেবে মানি না। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। প্রণালী এমনিতেই বিধ্বস্ত ছিল, অনেক ক্লান্ত। তারপর পুষ্পা চৌধুরীর এমন গলাবাজি সহ্য হলো না। মাথাটা হঠাৎ চক্কতে উঠল। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগে সমুদ্র ধরে নিল। পুষ্পা চৌধুরী এই দৃশ্য দেখে রেগে গিয়ে বললেন, ছেড়ে দাও এই মেয়েটাকে বাবাই। কিন্তু মম, মেয়েটা তো পড়ে যাবে। আই ডোন্ট কেয়ার বাবাই। আমি যা বলছি তাই করো। নিজের মমের অবাধ্য তো তুমি নও। সমুদ্র নিজের মায়ের কথায় প্রণালীকে ছেড়ে দেয়। বিধায় সে মাটিতে লুটিয়ে পড়ে। সাইমা চৌধুরী সে প্রণালীকে আগলে নেয়। প্রণালীর ঘুম ভাঙলে সে নিজেকে আবিষ্কার করে একটা নরম বিছানায়। চোখ মেলে তাকিয়ে দেখে সাইমা চৌধুরী তার সামনে বসে আছে। প্রণালী কাচুমাচু হয়ে বলে, আপনি এখানে? সাইমা চৌধুরী আফসোসের সুরে বলেন, এটা আমাদের বাড়ির গেস্ট রুম। ভাবি তোমাকে এখানেই থাকতে বলেছে। তিনি কিছুতেই এই বিয়েটা মানবেন না। তিনি কি এই বিয়ের ব্যাপারে জানতেন না? না, ভাইয়া ভাবিকে না জানিয়ে সব ব্যবস্থা করেছে। যাই হোক, তুমি এখানে বিশ্রাম নাও, আমিও এখানেই আছি। কাল সকাল সকাল চলে যাব। ভাবির এত অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। না জানি তোমাকেও কত অপমান সইতে হয়। ভাইয়ার সবটা বিবেচনা করা দরকার ছিল। ভাইয়া তো জানে ভাবি কেমন, আর ছেলেটাও হয়েছে একদম মায়ের ন্যাওটা। মায়ের কথায় ওঠে আর বসে। প্রণালী কোনো প্রতিক্রিয়া দেখালো না। এসব কথা তার এমনিতেও এসবে কিছুই যায় আসে না। সে কারো স্ত্রীর মর্যাদাও চায় না। সে তাকে অপমান করলো সেটাও প্রণালীকে আর ভাবায় না। শান্তর থেকে পাওয়া আঘাত তাকে এতটাই ভেঙে দিয়েছে যে কোনো কিছুই আর গায়ে লাগছে না। প্রণালী মনে হয় কেউ যদি তার গলার টিপে মেরেও ফেলে তাতেও আর তার কিছু যাবে আসবে না। এতটাই অনুভূতিহীন হয়ে পড়েছে মেয়েটা। এজন্যই তো বোধহয় বলে, ভালোবাসা মানুষকে যেমন করতে পারে ঠিক সেই একইভাবে ভেঙে মুচড়ে দিতেও পারে। হঠাৎ করে গেস্ট রুমের দরজায় কেউ ঠকঠক করে আওয়াজ করে। সাইমা চৌধুরী বিরক্ত সুরে প্রণালীকে বলে, তুমি এখানে বসো, আমি দেখছি কে এসেছে। সাইমা চৌধুরী গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পান সজল চৌধুরীকে। সজল চৌধুরী প্রণালীকে গেস্ট রুমে দেখে বলে ওঠেন,
ও এখানে কি করছে সাইমা? ওর নাচ বাসর রাত, ওর তো সমুদ্রের সাথে থাকার কথা। সাইমা চৌধুরী বিরক্ত হয়ে বলেন, তোমার কি মনে হয় ভাবি ওদের বাসর হতে দেবে, যেখানে উনি এই বিয়েটাই মানতে পারেননি? এসব বলে তো হবে না সাইমা, ওদের বিয়ে হয়েছে সেটা তো অস্বীকার করা যাবে না। প্রণালী যেহেতু আইনত ও ধর্মমতে সমুদ্রের স্ত্রী, তাই ওদের একসাথে থাকতেই হবে। তুই প্রণালীকে নিয়ে আয়, আমি সবটা ম্যানেজ করছি। সাইমা চৌধুরী নিরুপায় হয়ে প্রণালীর কাছে এসে বলল। তুমি এসো আমার সাথে, দেখি ভাইয়া কি করতে পারে। প্রণালী কোনো বাক্যবায়ী না করে উঠে দাঁড়ায়। সাইমা চৌধুরী তাকে নিয়ে যেতে থাকে। সমুদ্রের রুমের সামনে এসে সজল চৌধুরী দরজায় নক করতে থাকেন। সমুদ্র অবশ্য এত তাড়াতাড়ি ঘুমায় না, সে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। দরজায় নক করার শব্দে বিরক্ত হয়ে বলে, আবে কে রে? সজল চৌধুরী বলে ওঠেন, আমি তোমার বাবা সমুদ্র। এত রাতে কি চাই তোমার? দরজা খোলো, তারপর বলছি। সমুদ্র বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। সজল চৌধুরী বলেন, আমার কোনো কাণ্ডজ্ঞান নেই? নতুন বউকে গেস্ট রুমে রেখে তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? তো কি করব? মম স্পষ্ট বলে দিয়েছে এই মেয়ের থেকে যেন আমি ডিস্টেন্স মেনটেন করে চলি। আমি তো মমের অবাধ্য হতে পারবো না। সজল চৌধুরী ছেলের কথায় ভীষণ রেগে গিয়ে বলেন, মেয়েটাকে যখন তুমি বিয়ে করেছো তখন তোমার দায়িত্ব, তাই নিজের মায়ের কথা না নিছে ওর দায়িত্ব বুঝে নাও। প্রণালী মা, তুমি যাও, তোমার স্বামীর রুমে প্রবেশ করো, এখন থেকে এটা তোমার ওর সমান অধিকার। সমুদ্র বলে, না, ও এই রুমে আসবে না। মমের স্পষ্ট নির্দেশ ও যেন আমার ত্রিসীমানায় না থাকে। সাইমা চৌধুরী বলেন, তুই তোর মায়ের কথা শুনে নিজের স্ত্রীর সাথে অবিচার করতে পারিস না। মেয়েটাকে সজ্ঞানে বিয়ে করেছিস তুই। সমুদ্র এক পলক প্রণালীর দিকে তাকায়। এত কিছু হয়ে গেল, তবুও মেয়েটার বিশেষ কোনো হেলদোল নেই। চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের মতো, যেন তার এসবে কিছু যায় আসে না। এসব দেখে তো সমুদ্র ভীষণ চটে গেল। মনে মনে বলল, এ কি মানুষ নাকি রোবট? আর সবার সামনে বলল, আমি এত কিছু জানি না। মম যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ ওকে আমি এই রুমে থাকতে দিতে পারবো না। আমাকে ডিস্টার্ব না করে যাও এখান থেকে। সজল চৌধুরী বলেন, আমি তোমার বাবা, আমার কথা তোমাকে শুনতে হবে। প্রণালী এই রুমে থাকবে। এর মাঝেই পুষ্পা চৌধুরী সেখানে চলে আসেন। এসে সমুদ্রের উদ্দেশ্যে বলে, তোমার বাবা তো ঠিকই বলেছে বাবাই, ওই মেয়েকে তুমি বিয়ে করেছো, তোমার রুমে তো ওর অধিকার আছে, ওকে তোমার রুমে থাকতে দাও। সমুদ্র চৌধুরী নিজের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, মম, তুমি এই কথা বলছো? অথচ তুমি তো এই মেয়ের থেকে আমায় দূরে থাকতে বলেছিলে। আমি তো তোমার কথা মতোই কাজ করছিলাম। সজল চৌধুরী বলেন। যাক, তাহলে তোমার সম্মতি হলো। তখনই সবাইকে চমকে দিয়ে পুষ্পা চৌধুরী বলে ওঠেন, ওই মেয়েকে নিজের রুমে থাকতে দিয়ে তুমি আমার রুমে চলে এসো বাবাই। আজ সারা রাত মা ছেলে গল্প করে কাটিয়ে দিই। সাইমা চৌধুরী বলেন, এটা তুমি কি বলছো ভাবি? আজ তোমার ছেলের বাসর রাত আর তুমি ওকে নিজের সাথে নিয়ে যাচ্ছ? পুষ্পা চৌধুরী রাগী গলায় বলেন, তোমাকে না বলেছি আমার সংসারে নাক না গলাতে? নিজের নাক সামলে রেখো, না হলে সেটা কেটে দিতে আমার একটুও হাত কাঁপবে না। এমন অপমানে সাইমা চৌধুরী চুপ হয়ে যেতে বাধ্য হয়। সজল চৌধুরী অনেক সাহস করে স্ত্রীর মুখের ওপর বলেন, তুমি কিন্তু কাজগুলো একদম ঠিক করছো না পুষ্প। ছেলেটার বিয়ে হয়েছে আর ওকে তুমি এখনো আসলের তলে বেঁধে রাখতে চাইছো। পুষ্পা চৌধুরী স্পষ্ট স্বরে বলেন, এই বিয়ে আমি মানি না, কারণ এই মেয়েকে আমার পছন্দ নয়। আমি আমার ছেলেকে আঁচলের তলে রাখবো। যেদিন নিজের পছন্দের মেয়েকে ছেলের বউ করে আনবো, সেদিন আমি ওর ভার সেই মেয়ের ওপর ছেড়ে দেব, তার আগে নয়। এই বলে পুষ্পা চৌধুরী সমুদ্রকে বলেন, বাবাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো আমার রুমে। সমুদ্র মায়ের বাধ্য সন্তানের মতো বলে, তুমি যাও মম, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি এসো। বলেই পুষ্পা চৌধুরী তার রুমের দিকে পা বাড়ান। তিনি চলে যাওয়ার পর সমুদ্র নিজের বাবার উদ্দেশ্যে বলল, শুনলে তো মম কি বলল? এখন আমাকে যেতে দাও। বলে সে প্রণালীর দিকে এক পলক তাকিয়ে চলে যায়।
এত কিছুর পরেও প্রণালীর কোনো হেলদোল নেই। সজল চৌধুরী প্রণালীর কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু মনে করো না মা। প্রণালী তো আদতে এসব কিছুই গায়ে মাখেনি, তাই সে কোনো প্রতিক্রিয়াও দেখায় না। সাইমা চৌধুরী বলেন, এভাবে চুপ থাকলে চলবে না, নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে। প্রণালী তবুও নিশ্চুপ। একটু পর বলে, আমি কোথায় থাকবো? সাইমা চৌধুরী বলেন, এটা যেহেতু তোমার স্বামীর রুম, তাই এখানেই থাকো। ওকে। বলেই প্রণালী সমুদ্রের রুমের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এসব লড়াই টড়াইয়ে তার ইন্টারেস্ট নেই, জীবনে এমনিতেও আর কোনো কিছুর পরোয়া করে না। এদিকে সাইমা চৌধুরী সজলকে বলেন, তুমি কোনো ভুল করলে না তো ভাইয়া? এই মেয়ে কিভাবে ভাবিকে জব্দ করবে? সেটা তো আমি বুঝতে পারছি, মেয়েটা তো অনেক প্রতিবাদী ছিল, হঠাৎ করে চুপ হয়ে গেল কিভাবে? এদিকে প্রণালী ভীষণ ক্লান্ত, শুয়ে পড়তে না পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেল। প্রণালী সকালে ঘুম থেকে উঠে এক নতুন নাটকের সাক্ষী হয়, আর এই নতুন নাটকের নাম বৌভাত। প্রণালীর বৌভাতের জন্য বড় করে উৎসব করতে চাইছেন সজল চৌধুরী, কিন্তু সজল চৌধুরীর সাথে ক্রমান্বয়ে তর্ক করে চলেছেন পুষ্পা চৌধুরী। তিনি যেহেতু এই বিয়েটা মেনে নেননি, তাই কোনো রিসেপশনও তিনি মেনে নেবেন না। এই নিয়ে পুরো বাড়ি মাথায় উঠেছে। সাইমা চৌধুরী প্রণালীর কাছে এসে বলে, দেখছো তোমার শাশুড়িকে কিরকম ডাইনিং মহিলার দেখছো? এনার সামনে একদম ভেজা বেড়াল হয়ে থাকবে না, নাহলে কামড়ে শেষ করে দেবে। এনার সাথে সমানে সমানে লড়াই করতে হবে, সেই জন্য তোমার প্রতিবাদ করতে হবে, বুঝলে? প্রণালী কিছু বলে না। সেসব কিছুতে একদমই আগ্রহ খুঁজে পাচ্ছে না। তার এই সময় একটু শান্তির দরকার, যাতে করে নিজেকে সামলাতে পারে। বদলে ভাগ্যে জুটেছে অশান্তি আর অপবাদ, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্রণালী যখন এসব ভাবছিল, তখনই সমুদ্র পুষ্পা চৌধুরীকে পাশে টেনে নিয়ে গিয়ে একটু কিছু একটা বলে, যা শুনে আগ্নেয়গিরির মতো লাফানো পুষ্পা চৌধুরী একেবারে শীতল হয়ে যান। ঝগড়া বিবাদ থামিয়ে তিনি আসেন নিজের স্বামীর কাছে। অতঃপর বলেন, তুমি যদি বৌভাত টৌভাত করতে চাও তো করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। এই বলে তিনি চলে যান। সজল চৌধুরী হঠাৎ নিজের স্ত্রীর এমন 360 ডিগ্রি বদলে যাওয়া দেখে ভীষণ অবাক হন, তবে স্বস্তিও খুঁজে পান। যাক, তাহলে একবার যখন রাজি হয়েছে তখন আর ঝামেলা করবে না। এইভাবে তিনি সব আয়োজন শুরু করতে হাঁকডাক শুরু করেন। সাইমা চৌধুরীকেও বলেন, তুমি আমার হাতে হাতে একটু সাহায্য করো। পুষ্প রাজি হলো, ও আমায় কোনো সাহায্য করবে না, তাই তুমি এখন আমার একমাত্র ভরসা। তুমি একদম চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো তোমার সাহায্য করতে জন্য। আমি হাতে হাতে তোমার সব কাজে সাহায্য করব। এরপর তিনি প্রণালীর কাছে গিয়ে বলেন, তুমিও তৈরি হয়ে নাও, আমি এখন মেকআপের লোক ডেকে দিব। চৌধুরী বাড়ির বউ বলে কথা, বউ ভাতে তো সেই রকমই সাজতে হবে। আর সমুদ্র, তুই তৈরি হয়ে থাকিস। বলে তিনি চলে যান। সবাই চলে যাওয়ার পর সমুদ্র চৌধুরী প্রণালীর দিকে তাকিয়ে শয়তানি হেসে বলে, আজ আমি এমন চাল দেব যে দেখি তুমি আর কতক্ষণ এমন চুপ করে সহ্য করো। আজ তোমার সহ্য ক্ষমতারই পরীক্ষা হবে আমার অপ্রিয় স্ত্রী। বৌভাতের আয়োজনে আজ অবশ্য তেমন কেউ আসেনি। যাদেরকে একদম না বললে নয়, তেমন কজনকেই ডেকেছেন সজল চৌধুরী। রায়ন সাহেব প্রত্যুষকে সাথে নিয়ে এসেছেন। এছাড়াও এসেছেন সৌভিক রায় তার পুরো পরিবারকে নিয়ে। রায়ন সাহেব এসে নিজের মেয়ে প্রণালীর সাথে দেখা করে নেন। মেয়েকে দেখে জড়িয়ে ধরেন অতি আদরে। মেয়েটার প্রতি ভীষণ মায়া হচ্ছে। মেয়েটার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তারপর না জানি এখানে নতুন পরিবেশে মানিয়ে নিতে তার কষ্ট হবে। তাই রায়ন সাহেব মেয়েকে প্রশ্ন করেন। তুমি ঠিক আছো তো মা? প্রণালী স্বাভাবিকভাবেই বলে, হুম। আর বেশি কিছু বলে না। মেয়েটা ধীরে ধীরে কেমন যেন অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কোনো রিয়াক্ট করছে না। এমন অবস্থায় মেয়েটাকে দেখে তার একদমই ভালো লাগছে না। তিনি চান মেয়েটা আবার আগের মতো হাসি খুশি আর প্রাণোচ্ছল হয়ে উঠুক। তাই তিনি ঠিক করেছেন আজ সমুদ্রের সাথে কথা বলবেন। সমুদ্রকে সব ঘটনা খুলে বলবেন, কারণ তিনি মনে করেন এখন সমুদ্রই পারবে তার মেয়েকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। প্রণালীর সব দুঃখের স্মৃতি মুছে দিয়ে তার মনে নতুন সুখের স্মৃতি তৈরি করবে। তার এই ভাবনার মধ্যে তিনি দেখতে পেলেন সজল চৌধুরী এগিয়ে আসছেন তার দিকে। সজল চৌধুরীকে একা দেখে রায়ন সাহেব বললেন, আপনি একা যে? বিয়ান সাহেবা কোথায়? বিয়ের অনুষ্ঠানেও ওনাকে দেখলাম না, আজও উনি আসবেন না? এই তো আমি এসে গেছি। বলে হাসি মুখে সেখানে উপস্থিত হন পুষ্পা চৌধুরী। এসে রায়ন সাহেবের সাথে বেশ ভালোভাবে কথা বলতে থাকেন। হাজার হোক, সবার সামনে তো তাকে নিজের ভালো মানুষই অভিনয় করতেই হবে, কারণ এখানে যে তাদের বিজনেসের অনেক পার্টনারও আছে।
তাদের সামনে নিজের ইমেজ খারাপ করলে চলবে না, তাতে যে লস। প্রণালী পুষ্পা চৌধুরীর এমন নিখুঁত অভিনয় দেখে অবাক হয়। সবার সামনে কত সুন্দর হেসে হেসে কথা বলছে। রায়ন সাহেবকে তো এমনভাবে বলছেন যেন সবকিছু স্বাভাবিক, অথচ এই মহিলার কাল যে রূপ সে দেখেছে। কত বড় স্পর্ধা হলে কেউ নিজের স্বামীর গায়ে হাত তোলে। প্রণালী অবশ্য এসব বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করল না। শান্তর এতদিনের আসল রূপ সে ধরতে পারেনি। সেখানে অন্যরাও যে মুখোশের আড়ালে থাকবে সেটাই স্বাভাবিক। যার যা ইচ্ছা করুক, প্রণালীর তাতে কিছু যায় আসে না। সে তো এখন পুরো মরা মানুষের মতোই আছে, যার শুধু দেহটাই জীবিত, মন একদম মরে গেছে। তাই কোনো কিছুই তার ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারে না। বৌভাত উপলক্ষে আজ একটা পার্টি হোস্ট করা হয়েছে, যেখানে সব কাপলরা ডান্স করছে। এর মধ্যে হঠাৎ করে পুষ্পা চৌধুরী হাতে মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আজ আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আসবে। সে আর কেউ নয়, আমার প্রাণপ্রিয় বান্ধবী টিনার মেয়ে টায়রা। টায়রাকে তো আপনাদের সাথে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একজন ব্রিটিশ বাংলাদেশি। সে ব্রিটেনের বড় হয়েছে এবং সেখানেরই একজন বড় ডান্সার। তো সবাই ওয়েলকাম করুন টায়রাকে। সবার সামনে এসে উপস্থিত হয় টায়রা। তাকে দেখে সবাই করতালি দেয়। টায়রাকে দেখে তার দিকে এগিয়ে যায় সমুদ্র, তারপর বলে, চলো আমার সাথে ড্যান্স করো। এদিকে সজল চৌধুরী ও সাইমা চৌধুরী দুজনেই অবাক টায়রাকে দেখে। সাইমা চৌধুরী নিজের ভাইকে বলেন, এই তাইরা পায়রা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ভাইয়া? এটা সেই মেয়ে না যার সাথে ভাবি সমুদ্রের বিয়ে দিতে চেয়েছিল? এটাই তো সে মেয়ে, কিন্তু এ এখানে কি করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। টায়রা সমুদ্রকে বলে, হাই সমুদ্র বেব, কেমন আছো? আমাকে না বলে এভাবে বিয়ে করে নিলে, আর আমি তোমার আশায় কত সুদর্শন যুবককে রিজেক্ট করলাম। এখন আমার কি হবে? চিন্তা করো না টাইরা সুইটহার্ট, সব কিছু ঠিকঠাক থাকলে তুমি অবশ্যই আমাকে পাবে। আগে আমাকে নিজের রিভেঞ্জটা পুরো করতে দাও। এরপর দুজনেই কাপল ডান্স করে, যা নিয়ে অনেকে অনেক কথা বলে। রায় সাহেব, প্রত্যুষ, সৌভিক রায় সবাই হতবাক। দুজন ভীষণ ঘনিষ্ঠভাবে ডান্স করছিল। পুষ্পা চৌধুরী ভীষণ খুশি, এজন্য তো তিনি বৌভাতের জন্য রাজি হয়েছিলেন। এখন তার আনন্দে নাচতে ইচ্ছে করছে। সবই তো সমুদ্রের বুদ্ধি। সমুদ্র টায়রার সাথে ডান্স করতে করতে আর চোখে প্রণালীকে দেখে। সমুদ্র চৌধুরী ভেবেছিল সবার সামনে এইভাবে অন্য রমণীর হাতে হাত ধরে ডান্স করলে মেয়েটা নিশ্চয়ই রিয়াক্ট করবে, কিন্তু এ তো এখনও একদম চুপ। দেখে মনে হচ্ছে কোনো কিছু তোর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ছে না। আর আসলেও প্রণালী সবকিছু স্বাভাবিকভাবে নিচ্ছে। সমুদ্রের প্রতি তার আলাদা কোনো টানই নেই, তাই সে কার সাথে নাচলেও এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়। এই জিনিসটা সমুদ্রকে রাগিয়ে দিল। এই মেয়েটাকে সে কোনোভাবে জব্দ করতে পারছে না। রেগে ডান্স থামিয়ে টায়রাকে একা রেখে নিজের রুমে চলে গেল সমুদ্র। সমুদ্র রেগে গিয়ে নিজের ঘরে এসে বসে থাকে। কোনোভাবেই প্রণালীকে সাহায্য করতে না পেরে ভীষণ রেগে আছে সে। সমুদ্র নিজের কপাল চাপড়ে বলে, মেয়েটার মধ্যে কি আছে? ওর কোনো ফিলিংস হয় কিনা? এত কিছুর পরেও কেউ কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? ওকে জব্দ করতে গিয়ে আমি তো নিজেই জব্দ হয়ে বসে আছি। সমুদ্রের এমন ভাবনার মাঝে কেউ তার দরজায় নক করে। সমুদ্র বলে, কে? তখনই রায়ন সাহেব বলে ওঠেন, আমি সমুদ্র, তোমার রায়ান আঙ্কেল তোমার সাথে কিছু কথা বলতে চাই। ও আঙ্কেল, আপনি ভেতরে আসুন। রায়ন সাহেব ভেতরে এসে সমুদ্রকে বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ করে সবার মাঝ থেকে চলে এলে? না মানে, দেখো সমুদ্র, এখন তোমার সাথে আমার মেয়ের ভাগ্য জড়িয়ে আছে, তাই আমি তো তোমাকে অবহেলা করতে পারি না। আমি জানি হয়তো প্রণালীকে নিয়ে তোমায় অনেক সমস্যা পোহাতে হচ্ছে, কারণ প্রণালী এখন অন্য 5টা মেয়ের মতো স্বাভাবিক অবস্থায় নেই। আজ ওকে দেখে আমি নিজেই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সমুদ্র কিছুই বলে না। আরো ভালো করে বলতে গেলে বলার মতো কিছুই খুঁজে পায় না। এর মধ্যে রায়ন সাহেব বলেন, আমার মেয়েটা এমন ছিল না, হঠাৎ করে ওর জীবনে আসা কিছু ধাক্কা ওকে এভাবে বদলে দিয়েছে। বাবা, তুমি একটু ওর সাথে মানিয়ে নিও। সমুদ্রের কৌতূহল বাড়ে। সে তো আগে থেকেই প্রণালীর এমন ব্যবহারের কারণ জানার চেষ্টা করেছিল, আর এখন রায়ন সাহেবের কথা শুনে তার এই আগ্রহ বাড়ল আরো বেশি। তাই সে বলে উঠল, কি হয়েছে প্রণালীর সাথে যে ও এমন ব্যবহার করছে? রায় সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি তোমার থেকে কিছুই লুকাতে চাই না বাবা।
আমি তোমাকে সব খুলে বলছি। এই বলে তিনি সমুদ্রকে শান্তর ব্যাপারে, শান্ত প্রণালীর সাথে কি কি করেছে এবং কি পরিস্থিতিতে প্রণালী বিয়েতে রাজি হয়েছে সব বলেন। সব শুনে সমুদ্র বাকরুদ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে প্রণালীর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাই শ্যামল শক্ত হয়ে গেছে। সমুদ্র যখন নিজের ভাবনায় মশগুল ছিল, তখনই রায় সাহেব তার হাত শক্ত করে ধরে বলে, আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে বাবা। আমি জানি ওর সাথে মানিয়ে নিতে এখন তোমার অনেক অসুবিধা হবে। আমি বাবা হিসেবে এই জন্যই তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ও কিন্তু মোটেই খারাপ মেয়ে নয়। এখন যেমন চুপচাপ আর নির্লিপ্ত দেখছো, ও কিন্তু ঠিক এর বিপরীত স্বভাবের। সমুদ্র চৌধুরী বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের খেয়াল রাখবো। মুখে এই কথা বলেও মনে মনে সে বলে, প্রণালীকে স্বাভাবিক করতে হবেই। আমার প্রতিশোধ নেওয়া যে এখনো বাকি। তবে প্রতিশোধের কথা বললেও সমুদ্রের মন যে প্রণালীর প্রতি একটু হলেও দুর্বল হয়ে গেছে, সেটা সে নিজেও বুঝতে পারছে। তবে এই দুর্বলতাকে প্রশ্রয় দিতে চায় না সমুদ্র। সে ভাবছিল সবই হয়তো ইমোশন। হঠাৎ করে প্রণালীর দুঃখের কথা শুনে হয়তো তার প্রতি মায়া তৈরি হয়েছে, যেমনটা স্বাভাবিক। বাড়ির একটা কুকুর বেড়ালের প্রতিও এমন মায়া হয়। এই ভাবনা থেকে সমুদ্র ভাবল এটা স্বাভাবিক, কিন্তু আসলেই কি তাই? তার উত্তর তো সামনে পরিষ্কার হবে। প্রণালী সবাইকে নিজের হাতে খাবার খেতে দিচ্ছিল। এটাই নাকি চৌধুরী বাড়ির নিয়ম। যেহেতু রান্না বাইরের লোকই করেছে, অতিথিরা সবাই খাওয়া দাওয়া শেষে বিদায় নেয়। রায় সাহেবও প্রত্যুষ্ক নিয়ে চলে যান। আর এরপরই পুষ্পা চৌধুরী সুযোগ পেয়ে যান নিজের আসল রূপ দেখানো। এই জন্যই তো তিনি সমুদ্রকে বলেন, বাবাই, তুমি খাওয়া দাওয়া শেষ করে টায়রাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও। মেয়েটা কতদিন পর দেশে ফিরলো, দেশটা একটু ঘুরে দেখুক। সজল চৌধুরী বলেন, এসব তুমি কি বলছো? তোমার ছেলের সবে সবে বিয়ে হয়েছে, আর ও কিনা নিজের বউকে ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাবে? এটা কোন আক্কেলে বলছো তুমি? তোমার কি কোনো সেন্স নেই? তোমার কোনো কথা আমি শুনতে চাইনি। তুমি নিজের মতো খাও। আমার বা আমার ছেলের ব্যাপারে নাক গলানোর অধিকার আমি তোমাকে দিইনি। সাইমা চৌধুরী বলে ওঠেন, ভাবি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। সবার সামনে ভাইয়াকে এভাবে বলার অধিকার কিন্তু তোমার নেই। তুমি নিজের সীমার মধ্যেই থাকো। অনুষ্ঠান তো মিটে গেছে, তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? যাও নিজের বাসায় যাও। সাইমা চৌধুরী অপমানিত বোধ করেন, তবুও বলেন, এটা আমার বাবার বাড়ি, এখানে আমি যতদিন ইচ্ছে থাকবো। পুষ্পা চৌধুরী বাঘা হেসে বলেন, কিন্তু এই বাড়িটা তো আমার নামে, তাই এখানে থাকতে চাইলে তোমার আমার কথা শুনে চলতেই হবে। সাইমা চৌধুরী একদম চুপ হয়ে যান। খাওয়া শেষ করে সমুদ্র টায়রাকে বলে, চলো আমরা ঘুরতে যাই। টায়রাও বিনা বাক্যে রাজি হয়। প্রণালীর পাথরের মতোই দাঁড়িয়েছিল। সমুদ্র প্রণালীর দিকে তাকিয়ে মনে মনে বলে, দেখি তুমি কতদিন এমন সহ্য করে চলতে পারো। একদিন না একদিন তোমায় রিয়্যাক্ট করতে হবে। রাতে বাসায় ফিরে সমুদ্র প্রথমে নিজের রুমে ঢো মারে। সে দেখে প্রণালী তার রুমে শুয়ে আছে। সমুদ্র রুমে প্রবেশ করে প্রণালীকে বলে, তুমি এই রুমে কি করছো? এটা আমার রুম, বেরিয়ে যাও এখান থেকে। প্রণালী কোনো কথা না বলে উঠে বসে। তারপর রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। প্রণালী রুম থেকে বেরোতে যাবে এমন সময় সমুদ্র তাকে আটকে দিয়ে বলে, এমন কেন তুমি? তোমাকে আমি বললাম আর তুমি বেরিয়ে যাচ্ছ। একটু প্রতিবাদ তো করতে পারো। নিজের অধিকার আদায়ের চেষ্টা তো করতে হবে। প্রণালী স্বাভাবিক থেকেই উত্তর দেয়, যা আমার নয় তার উপর আমি অধিকার দেখাই না। প্রণালীর এই কথা ভীষণ হার্ট করে সমুদ্রকে। সে প্রণালীর হাত ছেড়ে না দিয়েই প্রণালীকে নিজের আরও কাছে নেয়। প্রণালী প্রথমে একটু অবাক হয়ে গেলেও নিজেকে সামলে নেয়। এক ঝটকা দিয়ে সমুদ্রকে দূরে সরিয়ে দেয়। তারপর একদম স্বাভাবিকভাবে রুম থেকে চলে যাওয়ার চেষ্টা করে, যেন কিছু হয়নি। কিন্তু এতে করে সমুদ্র আরও রেগে গিয়ে আবার প্রণালীকে নিজের কাছে টেনে নেয়। প্রণালী থমথমে গলায় বলে, ছাড়ুন আমায়। সমুদ্র বলে, না, ছাড়বো না। আজ তোমায় আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এমন পাথরের মতো হয়ে আছো কেন তুমি? কেন কিছুতেই আমি তোমায় জব্দ করতে পারি না? তোমার মধ্যে কি কোনো ফিলিংস নেই? না, নেই। প্রণালীর স্পষ্ট উত্তর, আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে তোমার কষ্ট হয় না? না, হয় না। না, নিজেকে তুমি আমার স্ত্রী বলে মানো না?
মানি না। প্রণালীর সব কথা যেন সমুদ্রের গালে এক একটা থাপ্পড়ের মতো লাগে। সমুদ্র চৌধুরী যে নিজের সৌন্দর্য আর বংশ পরিচয় ধন সম্পদ নিয়ে সবসময় অহংকার করেছে, যার সাথে কথা বলার জন্য সব মেয়েরা উৎসুক থাকে, তাকে কিনা এই মেয়েটা ঘোল খাওয়াচ্ছে, তাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। এটা তার হজম হয় না। সমুদ্র প্রণালীর আরও কাছে যেতে চাইছিল, এমন সময় পুষ্পা চৌধুরী সেখানে উপস্থিত হন। এসে দুজনকে এত কাছাকাছি দেখে রেগে যান, চিৎকার করে বলেন, বাবাই, কি করছো তুমি? এই মেয়েটার থেকে দূরে সরে আসো। হঠাৎ মায়ের গলা শুনে সমুদ্র ছিটকে সরে আসে। প্রণালী পড়ে যেতে গিয়ে নিজেকে সামলে নেয়। পুষ্পা চৌধুরী সমুদ্রের কাছে এসে বলেন, বাবাই, তুমি এই মেয়েটার এত কাছে ছিলে কেন? যাও, আমার রুমে যাও। সমুদ্র মায়ের বাধ্য সন্তানের মতো তার কথায় চলে যায়। সে যাওয়ার পর পুষ্পা চৌধুরী প্রণালীকে বলেন, একদম আমার বাবাইয়ের কাছে আসার চেষ্টা করবে না। তোমার উদ্দেশ্য আমি বুঝি না ভেবেছো? নিজের রূপ দিয়ে ছলা কলা করে আমার বাবাইকে ভোলাতে চাইছো? এইভাবে তুমি আমার বাবাইকে পাবে না। আমার বাবাই আমাকে অনেক ভালোবাসে। আমি না বলা পর্যন্ত তোমায় ছুঁয়েও দেখবে না। তুমি আমার থেকে আমার বাবাইকে কেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করো না। তুমি কিছুতেই বাবাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এ বলে পুষ্পা চৌধুরী চলে যান। প্রণালী চুপচাপ স্থিরভাবে চলে যায় গেস্ট রুমে। সজল চৌধুরী আর সাইমা চৌধুরী দুজনেই বসে সমুদ্র ও প্রণালীর ব্যাপারে কি করা যায় সেই নিয়ে আলোচনা করছিল। সজল চৌধুরী বলেন, আমার মনে হয় পুষ্প যতদিন থাকবে ততদিন কিছুতেই প্রণালী আর সমুদ্রের কাছাকাছি আসতে দিবে না। সাইমা চৌধুরী নিজের ভাইয়ের সাথে সহমত প্রকাশ করে বলে, তুমি একদম ঠিক বলছো ভাইয়া। ভাবি তো চিনি জোকের মতো ওদের পেছনে পড়ে আছে, আর প্রণালীও কেমন যেন নির্জিত থাকে সবসময়। হয়তো ভাবিকে সামলানো ওর দ্বারা সম্ভব নয়। সজল চৌধুরী উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, তাহলে কি করা যায় বলতো? কিভাবে আমি সমুদ্র আর প্রণালীকে কাছাকাছি আনবো বল? কিভাবে আমি পুষ্পর নজরের বাইরে থেকে এমনটা করতে পারবো? সাইমা চৌধুরী কিছুক্ষণ ভেবে বলেন, আমার মনে হয় না ভাবির চোখের সামনে এমন কিছু সম্ভব। তবে হ্যাঁ, তুমি যদি ওদেরকে দূরে কোথাও পাঠিয়ে দাও ভাবির নজর এড়িয়ে, তাহলে ওদের কাছাকাছি আসা সম্ভব হবে। হাজার হোক ওরা বিয়ে করেছে, বিয়ে শব্দটা দুই শব্দের হলেও এর গাম্ভীর্য অনেক। এই দেখো না, আমার স্বামী আমার থেকে 10 বছরের বড় ছিল, জন্য আমি তো বিয়েতে রাজিই ছিলাম না। তোমরা এক প্রকার ধরে বেঁধে আমাকে বিয়েটা দিয়েছিলে, আর এখন সেই স্বামীকে আমি চোখে হারাই। বিয়ে হলো এমন একটা সম্পর্ক যেটায় বাধা পড়ার পর স্বামী স্ত্রী একে অপরের প্রতি অনুভূতি এমনিতেই তৈরি হয়ে যায়, শুধু তাদের কিছু স্পেস দরকার। সজল চৌধুরী ভেবে বলেন, তাহলে আমি তো একটা কাজ করি, ওদেরকে হানিমুনে পাঠিয়ে দিই, তাহলে কাজ হতে পারে। কি বলিস তুই? সেটা তো ঠিক আছে, কিন্তু সবটা করতে হবে ভাবির নজর এড়িয়ে। কারণ ভাবি যদি একবারও ওদের হানিমুনের কথা জানতে পারে, তাহলে দেখবা সেখানেও ব্যাগড়া দিয়ে চলে যাবে। এটা তুই একদম ঠিক বলেছিস, তবে চিন্তা করিস না, এবার আমি এমন প্ল্যান করব যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। পুষ্পা চৌধুরী নিজের ঘরে বসে বসে নিজের কিছু গহনা আর শাড়ি দেখছিলেন। এমন সময় টায়রা তার রুমে এসে বলে, আন্টি, আপনি ডেকেছিলেন আমায়? পুষ্পা চৌধুরী একগাল হেসে বলে, আরে টায়রা, এসো এসো, আমার পাশে বসো। টায়রা পুষ্পা চৌধুরীর পাশে বসে তার সাথে শাড়ি আর গহনাগুলো দেখছিল। হঠাৎ একটা ডায়মন্ড নেকলেস তার পছন্দ হয়ে যাওয়ায় সে সেটা তুলে নিয়ে বলে, ওয়াও, এটা কত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি, ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তুমি এটা নিজের কাছে রেখে দাও। সত্যি, আমি এটা নিজের কাছে রাখবো। হ্যাঁ রাখো। এমনিতেই ওই সব গহনা আমি তো নিজের ছেলের বউয়ের জন্যই রেখে দিয়েছিলাম, কিন্তু তোমার আঙ্কেল যে এমন গেম খেলবে সেটা তো আমি জানতাম না। কিছুক্ষণ থেমে পুনরায় বলেন, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার সমুদ্রের বউ তো শুধু তুমিই হবে। ওই মেয়েটাকে এমনভাবে অপদস্থ আর টর্চার করব যে আর দুদিনও এই বাড়িতে টিকতে পারবে না। টায়রা বলে, তুমি শুধু শুধু এটা কেন নষ্ট করতে যাবে আন্টি? ওই মেয়ের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। ওই মেয়েকে আমি এমন শিক্ষা দেব যে বুঝবে টায়রার জিনিসে নজর দেওয়ার ফল কত ভয়াবহ হতে পারে। এই বলে একটা বিশ্রী রকমের হাসি দেয় টায়রা। প্রণালীর ভীষণ মাথা ব্যথা করছিল।
তাই সে গেস্ট রুম থেকে বের হয়ে নিচে এসে কিচেনে ঢুকে নিজের জন্য কফি বানাচ্ছিল। টায়রা কিচেনে প্রণালীকে দেখে তার কাছে যায়। প্রণালী টায়রাকে দেখেও না দেখার ভান করে থাকে। টায়রা প্রণালীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, কি নির্লজ্জ মেয়ে তুমি! সমুদ্রের মতো একটা রিচ হ্যান্ডসাম ছেলে দেখে নাচতে নাচতে তার গলায় ঝুলে পড়লে। তোমার কি একটুও সেলফ রেসপেক্ট নেই? এত অপমানিত হয়ে এখানে পড়ে আছো কেন? প্রণালী টায়রার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজ করে যেতে থাকে। এতে টায়রা রেগে গিয়ে প্রণালীকে বলে, এত ইগো কিসের তোমার? এত ইগো কেন? সমুদ্র ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে কিচেনে এসেছিল। সেও এসে টায়রার কথা শুনে তার সাথ দিয়ে বলে, এই মেয়েটা শুধু ইগোই আছে, আর কিছু নেই। আসলে খুব বড় ছ্যাঁকা খেয়েছে তো, তাই এমন হয়ে গেছে। জানো, মেয়েটাকে একটা ছেলে ভীষণ বাজেভাবে ধোঁকা দিয়েছে। অবশ্য ওর মতো মেয়ে এটাই ডিজার্ভ করে। কেই বা ওর সাথে সংসার করতে চাইবে। ইভেন আমিও তো খুব শীঘ্রই ওকে ডিভোর্স দেব আর তোমাকে বিয়ে করে নেব। সমুদ্র কথাগুলো প্রণালীকে জ্বালানোর জন্য বলছিল, কিন্তু প্রণালী কারো কথাই কোনো পাত্তা না দিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। টায়রাকে প্রণালীর কান থেকে হেডফোন খুলে বলে, এই কথা শুনছো না কেন? তোমার মা কি তোমায় কোনো শিক্ষা দেয়নি? নিজের মায়ের নামে এমন কথা মেনে নিতে পারল না প্রণালী। এটা তার দুর্বলতার জায়গা। তাই অনেকদিন পর নিজের আসল খোলসে আসলো। গরম কফি সম্পূর্ণ ঢেলে দিল টায়রার হাতে। টায়রা যন্ত্রণায় ও মাগো বলে চিৎকার করে উঠল। প্রণালী বলল, ভবিষ্যতে আমার মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলার আগেই এই কথাটা মনে রেখো। টায়রা গরম চোখে দেখতে থাকে প্রণালীকে। সমুদ্র টায়রাকে বলে, ইস, হাতের কি অবস্থা, তাড়াতাড়ি পানি দাও হাতে। কিন্তু প্রণালীকে সে কিছুই বলে না ব্যাপারটা নিয়ে। টায়রা রেগে গিয়ে বলে, তুমি ওই মেয়েকে কেন কিছু বলছো না? দাঁড়াও, আমি আন্টিকে গিয়ে সব বলছি, তারপর দেখো কি হয়। এই বলে টায়রা কাঁদতে কাঁদতে চলে যায়। সমুদ্র প্রণালীকে বলে, কাজটা তুমি ঠিক করলে না। এখানে দেখো টায়রা মমকে গিয়ে কি বলে। মম কিন্তু টায়রাকে অনেক ভালোবাসে, তোমাকে ছেড়ে কথা বলবে না। প্রণালী বলে, আমি আপনার মতো আপনার মমকে ভয় পাই না, তাই আমার মধ্যে কোনো ভয় নেই। এর মধ্যে টায়রা পুষ্পা চৌধুরীকে ডেকে নিয়ে আসে। পুষ্পা চৌধুরী এসেই বলতে শুরু করে, দেখো আন্টি, এই মেয়েটা আমার হাতে গরম কফি ঢেলে কি অবস্থা করেছে। তুমি এর বিচার করো। পুষ্পা চৌধুরী প্রণালীর দিকে এগিয়ে এসে বলেন, এত বড় সাহস তুমি পাও কোথায়? বলেই প্রণালীর গায়ে হাত তুলতে চান। প্রণালী পুষ্পা চৌধুরীর হাতটা শক্ত করে ধরে বলে, ভুলেও এই কাজটা করবেন না। আমি এতদিন মুখ বুঝে সবটা সহ্য করেছি, তার মানে এই নয় আমি দুর্বল। আমি একজন আইনের স্টুডেন্ট। বাড়ির বউয়ের গায়ে হাত তোলার কি শাস্তি হয় জানেন? আপনাকে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেলের ভাত খাওয়াবো যদি দ্বিতীয়বার এই স্পর্ধা দেখান। সমুদ্র চেঁচিয়ে বলে ওঠে। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করছো? প্রণালী আরো জোরেও চেঁচিয়ে বলে, এই মমের চামচা, চুপ থাকো। হ্যাঁ, সমুদ্র হতবাক হয়ে যায়। সাথে একটু স্বস্তিও পায় যে মেয়েটা আবার আগের রূপে ফিরছে। এদিকে দরজায় দাঁড়িয়ে সব ঘটনা দেখলেন সাইমা চৌধুরী আর সজল চৌধুরী। সজল চৌধুরী সাইমা চৌধুরীকে বললেন, দেখলি না, বলেছিলাম না এই মেয়েই পারবে পুষ্পাকে জব্দ করতে। তাই তো দেখছি ভাইয়া, তুমি একদম ঠিক মেয়েকে বাছাই করেছো। এবার খেলা জমবে। প্রণালী নিজের ঘরে এসে কাপড় চোপড় গোছাচ্ছে। বেশ অনেক হয়েছে, সে আর এসব সহ্য করতে পারছে না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজই সে এই বাড়ি ছেড়ে আবার নিজের বাবার বাড়ি ফিরে যাবে। এই জন্য সে তৈরি হয়ে নিচ্ছিল। সাইমা চৌধুরী প্রণালীর রুমে এসে তাকে এভাবে তৈরি হতে দেখে অবাক হয়ে যান। প্রণালীর কাছে এসে জিজ্ঞেস করেন, মা, তুমি হঠাৎ রেডি হচ্ছ কেন? আবার ব্যাগপত্র গুছিয়ে রাখছো, কোথাও কি যাবে? প্রণালী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ আন্টি, আমি এখান থেকে আমার বাড়িতে ফিরে যাব। সাইমা চৌধুরীর মুখ কালো হয়ে যায়। এই মেয়ে তো এখন তাদের আশা ভরসা। তারা তো স্বপ্ন দেখছে এই মেয়ে পুষ্পা চৌধুরীকে টাইট দেবে, কিন্তু এই মেয়ে এভাবে চলে গেলে তো তাদের সব আশা শেষ হয়ে যাবে। তাই সাইমা চৌধুরী বলে ওঠেন, তুমি এই বাড়ি থেকে কোথাও যেও না প্রণালী, এটা তোমার বাড়ি। তোমাকে তো এখানেই থাকতে হবে। বিয়ের পর শ্বশুরবাড়ি যে মেয়ের সব শ্বশুরবাড়িতে টিকে থাকতে হবে, সেটা মাটি কামড়ে হলেও। প্রণালী স্পষ্ট গলায় বলে, সরি, আমি এসব পুরনো দিনের ধ্যান ধারণায় বিশ্বাসী নই। আমি এত লড়াই ঝগড়া করার মুডে নেই। আমি চাই না আমার জন্য এই বাড়িতে
ফার্দার আর কোনো ঝামেলা হোক। আমি এমনিতেই অনেক ঝামেলার মাঝে আছি। আমি চাই না আমার ঝামেলা আরও বাড়ুক। আমার একটা শান্তিপূর্ণ জীবনের ভীষণ দরকার। এমন সময় সজল চৌধুরী এসে বলেন, আমি বুঝতে পারছি তুমি এখানে অতিষ্ঠ হয়ে গেছো, তবে এখন তোমায় একটু সহ্য করতেই হবে। একটু সহ্য করে দেখো, জীবনটা অনেক সুখী হবে। আমি পারবো না আঙ্কেল, আমার আর সেই সহ্য ক্ষমতা নেই। ঠিক আছে, তোমায় কিছু সাহায্য করতে হবে। তোমার শান্তি চাই তো, আমি তোমাকে শান্তির ব্যবস্থা করছি। তবে তোমায় আরেকবার বাপের বাড়ি যেতে হবে না, তুমি যাবে অন্য কোথাও। অন্য কোথাও মানে কোথায়? হানিমুনে। কি? আমার উপরে বিশ্বাস রাখো প্রণালী, আমি সব ঠিক করে দিব। কাপড় চোপড় গুছিয়ে ভালো করেছো, আজ রাতেই তোমাদেরকে বেরিয়ে পড়বে। কিন্তু কোনো কিন্তু নয়। সাইমা, তুমি প্রণালীকে সামলাও, আমি ওই দিকটা ম্যানেজ করি। পুষ্পা চৌধুরী টায়রার হাতে বার্নার লাগাতে লাগাতে বলে, খুব ভালো লাগছে তাই না? ইস, ফোসকা পড়ে গেছে। ওই মেয়েটার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রথমে কি সুন্দর ভেজা বেড়াল হয়ে থাকতো, আর সুযোগ পেলেই নিজের আসল রূপ দেখিয়ে দিল। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? ও, এখনো পুষ্পা চৌধুরীকে চেনোনি? ওর আমি এমন অবস্থা করব যে। টায়রা প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে বলে, আপনি চিন্তা করবেন না আন্টি, ওই মেয়ের আমি এমন ব্যবস্থা করব যে ও ভাবতেই পারছে না। কিন্তু তার আগে আমাকে সমুদ্রকে নিজের করে নিতে হবে। আপনি প্লিজ এমন কোনো ব্যবস্থা করুন যাতে আমি সমুদ্রকে নিজের করে পাই। পুষ্পা চৌধুরী বলেন, আগে ওই মেয়েকে তাড়াতে হবে। না আন্টি, আমি চাই ওর চোখের সামনে ওর বরের সাথে একান্ত সময় কাটাতে। এভাবে ওকে ওর অবস্থানটা বুঝিয়ে দিতে চাই। তুমি এমনটা চাইলে তাই হবে। বাবাইকে আমি বলে দেব তোমার সাথে একান্ত সময় কাটাতে। বাবাই তোমাকে ভালোবাসে, তাইও নারাজ হবে না। টায়রা কিছু একটা ভেবে বলে, আমার মনে হয় না সমুদ্র আমায় ভালোবাসে বলে। যদিও সত্যি আমায় ভালোবাসতো, তাহলে যখন ওই মেয়েটা যখন আমার হাতে গরম কফি ঢেলে দিল তখন প্রতিবাদ করত। ও তো এমন কিছু করলো না, কেমন নীরব দর্শকের মতো সবকিছু দেখে গেল। পুষ্পা চৌধুরী গর্জে উঠে বললেন, বাবাই আমার ছেলে, আমার কথাই ওর কাছে শেষ কথা। আমি যদি ওকে বলি তোমাকে ভালোবাসতে হবে, তাহলে ওকে তোমাকে ভালোবাসতেই হবে। আমার কথার অবাধ্য হতে পারবে না। পুষ্পা চৌধুরীর কথায় টায়রা ভীষণ খুশি হয়। অতঃপর মনে মনে প্রণালীর উদ্দেশ্যে বলে, এবার দেখো মেয়ে, তোমার আমি কি অবস্থা করি। এই বলে সে পুষ্পা চৌধুরীকে বলে, আন্টি, আপনি একটু সমুদ্রকে ডেকে পাঠান, প্রমাণ করিয়ে দিন যে আপনার কথায়ও আমায় ভালোবাসবে। পুষ্পা চৌধুরী সমুদ্রকে ডেকে পাঠান। সমুদ্র আসতে তিনি বলেন, বাবাই, তুমি তো আমার সব কথা শোনো। আমি যদি কিছু বলতে বলি বলবে? হ্যাঁ মম, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এক্ষুনি আমার সামনে এই গোলাপ ফুলটা দিয়ে টায়রাকে প্রপোজ করো। সমুদ্র হকচকিয়ে যায়। আসলে তো তার মনে টায়রার জন্য কোনো ফিলিংসই নেই। সে তো শুধু প্রণালীকে জ্বালানোর জন্য টায়রাকে ব্যবহার করেছে। পুষ্পা চৌধুরী সমুদ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি যা বলছি করো। সমুদ্র এক পলক টায়রার দিকে তাকায়, ফুলটা হাতে নিয়ে টায়রার দিকে বাড়িয়ে দেয়। পুষ্পা চৌধুরী বলে ওঠেন, এইভাবে নয়, হাঁটু গেড়ে বসে টায়রাকে আই লাভ ইউ বলো। ওকে মম। সমুদ্র নিজের মায়ের কথা মতো হাঁটু গেড়ে বসে টায়রাকে বলে, আই লাভ ইউ। টায়রা আনন্দে লাফিয়ে ওঠে। পুষ্পা চৌধুরী বিশ্বজয়ের মতো হেসে বলেন, আমার বাবাই আমারই আছে। সজল চৌধুরী সাইমা চৌধুরীকে জিজ্ঞেস করেন, তোকে যা বলেছিলাম করেছিস তো? হ্যাঁ ভাইয়া, আমি তোমার কথা মতো ভাবি আর টায়রা পায়রাকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। ওরা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেশ বেশ, এটা সুবর্ণ সুযোগ। এবার তুই যা সমুদ্রকে ডেকে আন, আমি নাটক শুরু করে দিই। আচ্ছা। সজল চৌধুরী বিছানায় অসুস্থ হওয়ার ভান করে শুয়ে থাকেন। সাইমা চৌধুরী সমুদ্রের রুমে গিয়ে দরজা নক করতে থাকেন। সমুদ্র হন্তদন্ত হয়ে দরজা খুলে বলে, কি হয়েছে ফুপি? এমন উদ্ভ্রান্তের মতো দরজা ধাক্কাচ্ছ কেন? সাইমা চৌধুরী কান্নার সুরে বলে, ভাইয়া খুব অসুস্থ রে সমুদ্র, তোকে ডাকি।
কি হয়েছে ড্যাডের? আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সমুদ্র দৌড়ে সজল চৌধুরীর রুমে যান। সজল চৌধুরী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন দেখে সমুদ্র তার পাশে গিয়ে বসে বলে, ড্যাড, তোমার কি হয়েছে? ডাক্তার আঙ্কেলকে ডেকেছো? চলো আমি তোমায় হসপিটালে নিয়ে যাই। আমি এখন ঠিক আছে। তোর ডাক্তার আঙ্কেল আমাকে দেখে গেছেন, তিনি বলেছে প্রেশার বেড়ে গিয়েছিল। তোমাকে কতদিন না বলেছি এত টেনশন না করতে, এই জন্য তোমার প্রেশার বাড়ে। প্রেশারের ওষুধ খেয়েছো? সাহেমা চৌধুরী তখনই পেছন থেকে বলে ওঠেন, এটাই তো সমস্যা সমুদ্র। ডাক্তার বারবার বলেছেন তোর বাবাকে সে যেন ঠিক সময় মতো ওষুধ খান, কিন্তু তোর বাবা তো ওষুধ খেতেই চাচ্ছেন না। সমুদ্র চৌধুরী নিজের বাবার দিকে তাকিয়ে বলে, তুই ওষুধ খেতে চাইছো না কেন? এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। কেন খাবো আমি ওষুধ? তুই আমার কোনো কথা শুনিস যে আমি তোর কথা শুনবো? আচ্ছা, তুমি বলো আমি কি করলে তুমি ওষুধ খাবে? আমি তাই করব। সজল চৌধুরী মনে মনে হাসেন। এই সুযোগই তো তিনি খুঁজছিলেন। আমি চাই তুই প্রণালীর সাথে হানিমুনে যা। কি? হ্যাঁ, আর এই হানিমুনে যাওয়ার সময় তোর ফোন আমার কাছে জমা দিয়ে যাবি। ভুলেও নিজের মায়ের সাথে যোগাযোগ করবি না, না হলে আমি ওষুধ খাওয়া বন্ধ করব। বাবা, এটা তোমার কেমন ছেলে মানুষই? আমি পারবো না তোমার কথা রাখতে। তাহলে আমি ওষুধ খাবো না। সাইমা চৌধুরী বলেন, ডাক্তার বলেছে ওষুধ না খেলে তোর বাবার জীবন নিয়ে টানাটানি। সমুদ্র দ্বিধায় পড়ে যায়। অনেক ভেবে বলে, ঠিক আছে, আমি রাজি। এই বলে সে নিজের ফোন সজল চৌধুরীর হাতে তুলে দেয় এবং সেই রাতেই প্রণালীকে নিয়ে বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। সিলেটের ব্ল্যাক মুন রিসর্টের বাগানের দোলনায় বসে দোল খাচ্ছে দুজন যুগল। এক অতীব সুন্দরী রমণী তার প্রিয় পুরুষের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তারা আর কেউ না, শান্ত আর লারা। বিয়ের পর প্রথম হানিমুনে এসেছে লারা। শান্তকে বলে, আমি ভাবতেই পারিনি শান্ত, তুমি আমায় এত ভালোবাসবে। জানো, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। সবসময় তোমাকে নিয়ে কল্পনা করেছি সংসার সাজানোর, কিন্তু মাঝখানে ওই প্রণালীর প্রতি তোমার এত আগ্রহ দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম তোমায় বুঝি কোনোদিনও আমি পাবো না, কিন্তু দেখো আজ আল্লাহ আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। শান্ত অন্যমনস্ক হয়ে বলে, আল্লাহ যা চেয়েছিল তাই হয়েছে প্রণালী, শুধু আমার প্রতিশোধ ছিল। আমার ভাগ্য তো তুমি। প্রণালী ও সমুদ্র পৌঁছে গেছে হজরত শাহজালালের পবিত্র মাটি সিলেটে। ভাগ্যক্রমে তারাও এসেছে ব্ল্যাক মুন রিসর্টে। প্রণালীর দীর্ঘ যাত্রায় ঘুমিয়ে পড়েছিল। সমুদ্র বার কয়েক তার নাম ধরে ডেকেও ঘুম ভাঙাতে ব্যর্থ হলে তার মুখে পানির ছিটা দেয়। প্রণালী বিরক্ত নিয়ে চোখ খুলে বলে, কি হয়েছে? কিছু হয়নি, আমরা সিলেটে পৌঁছে গেছি। প্রণালীও বিরক্ত নিয়ে বাইরে বেরিয়ে আসে। বিড়বিড় করে বলে, যেখানে বিয়েটাই মানি না সেখানে হানিমুন নিয়ে এত বাড়াবাড়ি কিভাবে মানবো? সমুদ্র প্রণালীর এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, আমারও ইচ্ছা ছিল না এখানে, তোমার সাথে হানিমুনে আসার ইচ্ছে ছিল না। নেহাত, ড্যাড অসুস্থ তাই। প্রণালী আর কিছু বলে না। দুজনে মিলে ব্ল্যাক মুন রিসর্টে প্রবেশ করে। রিসেপশনিস্ট তাদের দেখেই বলে, ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট। আপনারা অনেক লাকি জানেন। সমুদ্র বলে, নাকি? কেন? আজ আমাদের রেস্টুরেন্টে একটা বিশেষ সিক্রেট উদ্যোগ নেওয়া হয়েছিল। আজ আমাদের প্রথম গেস্টদের ড্রিম হানিমুন অফার ছিল, আর আপনারা সেই কাপল। প্রণালী কোনো আগ্রহ না দেখিয়ে বলে, এসবের দরকার নেই, আপনারা আমাদের জন্য রুম বুক করুন দুটো। রিসেপশনিস্ট বলে, দুটো কেন? আপনারা কি কাপল নন? প্রণালী কিছু বলার ওঠার পূর্বেই সমুদ্র বলে, হ্যাঁ, আমরা কাপল, আর আমি আপনাদের অফার অ্যাকসেপ্ট করলাম। প্রণালী বিস্ফোরিত নয়নে তাকায়। সমুদ্র প্রণালীকে চোখ মারে। সে তো প্রণালীকে জ্বালানোর জন্যই রাজি হয়েছে। মেয়েটাকে জ্বালানোর কোনো সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সে তো প্রথমে রিজেক্ট করতেই যাচ্ছিল, কিন্তু যখন দেখলো প্রণালী রিজেক্ট করছে তখন তাকে সাহিস্তা করার জন্যই এক প্রকার রাজি হয়েছে। প্রণালী ও সমুদ্র তাদের জন্য বুক করার রুমে যায়। সেখানে গিয়েই প্রণালী বলতে শুরু করে, আপনি ওদের অফার অ্যাকসেপ্ট করলেন কেন? আর একটা রুম নেওয়ার মানে কি? বাড়িতে তো নিজের মায়ের আঁচলের তলায় ঘুরতেন, আর এখানে এসে রোমিওগিরি করছেন। সমুদ্র বলে, এই শোনো, আমি মোটেই রোমিওগিরি করছি না। তোমার সাথে রোমিওগিরি করব কেন? তুমি কি নিজেকে জুলিয়েট ভাবছো? তুমি তো হলে লেডি দেবদাস।
প্রণালী কিছু বলতে গিয়েও থেমে যায়। সমুদ্র বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তুমি আজ থেকে মেঝেতে থাকতে পারো। আমি কেন মেঝেতে থাকবো? তাহলে বিছানায় এসে শুয়ে পড়ো। আপনার কি মাথা খারাপ? আমি আপনার সাথে বেড শেয়ার করব? কখনো না। আপনার মম তো তাহলে আমায় জ্যান্ত রাখবে না। আমার মাকে কি তুমি এত ভয় পাও? আমি কেন ভয় পাবো? আমি তো আপনার কথা ভেবেই বলছি। আপনার মম যদি এসব জানতে পারে তাহলে? সমুদ্র হঠাৎ করে উঠে বসে, তারপর বলে, আমি একটু আসছি। এই বলে বাইরে এসে ভাবে কি করবে এখন। ড্যাডকে তো কথা দিয়েছিল যে মমের সাথে যোগাযোগ করবে না, আবার মম যদি রেগে যায়। সব মিলিয়ে বেশ ভালোই ফ্যাসাদে পড়ে গেল বেচারা সমুদ্র। প্রণালী সকালের ব্রেকফাস্ট করার জন্য ব্ল্যাকমুন রিসর্টের সংলগ্ন একটা রেস্টুরেন্টে এসেছে। এসে বসে চুপচাপ ব্রেকফাস্ট করছিল। এমন সময় সে এমন জিনিস লক্ষ্য করে যা তার চোখে জল এনে দেয়। শান্ত লারাকে দেখতে পায় সে। তার থেকে কিছুটা দূরে বসে ওরা ব্রেকফাস্ট করছে। তাদেরকে একসাথে কত হ্যাপি লাগছে। প্রণালী সহ্য হলো না এই দৃশ্য। তাকে ঠকিয়ে শান্ত যে এত শান্তিতে আছে এটা অকল্পনীয়। প্রণালী বিড়বিড় করে বলল, এই 2 বছরে তোমার মনে কি আমার জন্য বিন্দু মাত্র ফিলিংস জন্মায়নি? তুমি কি আমাকে একটু ভালোবাসোনি শান্ত? এর মধ্যে লারার নজর যায় প্রণালীর দিকে। সে শান্তকে বলে, শান্তলু, ওটা প্রণালী না? শান্ত প্রণালীর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, আরে তাই তো। লারা বলে, ঠিক আমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে। দাঁড়াও, আমি ওর ক্লাস লাগাচ্ছি। বলে এসে চলতে লাগে। শান্ত বলে, দাঁড়াও। কিন্তু লালা প্রণালীর সামনে গিয়ে বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? প্রণালী আচমকা এমন ঘটনায় হকচকিয়ে যায়। লারা প্রণালীকে নানা রকম বাজে কথা বলতে থাকে। প্রণালীও কম যায় কিসে, সেও লারার সাথে তর্ক করতে থাকে। এর মাঝে শান্ত এসে তার গালে ঠাস করে চড় মারে। প্রণালী একদম পাথরের মতো জমে যায়। এমন কিছু সে একদম আশা করেনি। শান্ত যে এমন করবে তার প্রণালীর ভাবনার বাইরে। যে শান্তকে সে এত ভালোবাসত, আজ সে তার গায়ে হাত তুলল। প্রণালীর চোখ দিয়ে ছলছল করে জল পড়তে থাকে। এর মধ্যে কোথা থেকে সমুদ্র এসে পড়ে। সে এসে শান্তকে বলে, কে আপনি? আর আপনার এত বড় সাহস কোথা থেকে এলো? এত অটাসিটি আপনার যে আমার স্ত্রীর গায়ে হাত তোলেন? আপনাকে তো আমি। বলে সমুদ্র শান্তর সাথে ফাইট শুরু করে। প্রণালী অবাক হয়ে সবটা দেখতে থাকে। এই সমুদ্রের কোন রূপ দেখছে সে? যে সমুদ্র তাকে দেখতে পারে না, সে আজ তার জন্য ফাইট করছে। এটা প্রণালীর কল্পনাও নেই। সে শুধু অবাক হয়ে দেখছে। একটা সময় পর সমুদ্রকে আটকাতে গেলে সমুদ্র প্রণালীকে বলে, ওর এত সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত তোলার? এর হাত আমি ভেঙে দেব। ছাড়ো আমায়। প্রণালী সমুদ্রের এমন বদলে যাওয়ার রূপ দেখে বলে, এটা কিভাবে সম্ভব? এত বদল? মম কি চামচার এই রূপ? সমুদ্র শান্তকে মারতে মারতে মেরেই ফেলবে এমন অবস্থা। কয়েকজন লোক এসে তাকে ছাড়িয়েও দেয়। প্রণালী সমুদ্রের কাটা স্থানে ব্যান্ডেজ করতে করতে বলে, আমার জন্য এত লড়াই? তোমার জন্য না, আমার স্ত্রীর জন্য। আপনার স্ত্রীকে? সমুদ্র হকচকিয়ে গেলেও বলে, আমি কাপুরুষ নই, সেটা প্রমাণের জন্যই। তখনই রেডিওতে বেজে ওঠে, যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। প্রণালী ও সমুদ্র ব্ল্যাকমুন রিসর্টে সময় কাটাচ্ছে। সমুদ্রের কি হয়েছে সে জানে না। না চাইতে অনেকবার তার নজর চলে যাচ্ছে প্রণালীর দিকে। নিজের এই বদলে সে অবাক হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রণালীও সমুদ্রের হঠাৎ ব্যবহারে চমকে গিয়েছিল। যদিও সে এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে ইচ্ছুক নয়, তাই সে সমুদ্রের কথা বাদ দিয়ে শান্তর কথা ভাবতে থাকে। শান্তকে সে কিছুতেই এত শান্তিতে থাকতে দেবে না। শান্ত প্রণালীর গায়ে হাত তুলেছে, এর পরিণাম ভালো হবে না। প্রণালী ক্ষোভে ফুঁসছিল। হঠাৎ করে সমুদ্র আহ! গোগানি গড়ে ওঠে। প্রণালী সমুদ্রের কাছে এসে বুঝতে পারে তখন শান্তর সাথে মারামারি করে মুখে আঘাত পেয়েছিল, সেখানে বোধহয় ব্যথা পেয়েছে। প্রণালী সমুদ্রকে বলে, আপনার এত হিরোগিরি করার কি দরকার ছিল? এখন শুধু শুধু ভুগছেন। আপনার মম যদি এটা জানতে পারে তাহলে তো কেঁদে কেঁদে চোখের জলের নদী বয়ে দেবে। তার বাবার কি অবস্থা? সমুদ্র আচমকা প্রণালীর ভীষণ কাছে এসে বলে, মজা নিচ্ছ তাই না? আমার এমন অবস্থা তো তোমার জন্যই হয়েছে। কোথায় আমায় ধন্যবাদ দেবে তা না, আমাকে আরো পিঞ্চ মারছো। প্রণালী সাবধানে সমুদ্র থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বলে, আমি তো আপনাকে আমার হয়ে মারামারি করতে বলিনি। আপনি নিজের ইচ্ছাতেই করেছেন। তাহলে আমি কেন আপনাকে ধন্যবাদ জানাবো? অকৃতজ্ঞ। যাই হোক, ওই ছেলেটা কেন থাপ্পড় মারলো তোমাকে?
কে ওই ছেলেটা, তুমি চেনো? প্রণালী মৌন থাকে, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ও আমার প্রাক্তন। ও আচ্ছা, এই সেই ছেলে যে তোমায় পোল্টি দিয়েছিল। প্রণালী গরম চোখে তাকাতে সমুদ্র চুপ হয়ে যায়। অতঃপর বিছানায় শুয়ে পড়ে বলে, আমার মাথায় খুব ব্যথা করছে, কেউ মাথা টিপে দিলে ভালো লাগতো। প্রণালী চুপচাপ সমুদ্রের মাথা টিপে দিতে থাকে। শুধুমাত্র কৃতজ্ঞতাবশতই এই লোকটা তার জন্য মারামারি করলো, সেখানে সে এইটুকু তো করতেই পারে ভেবে এসে সমুদ্রের মাথা টিপছিল। অন্যদিকে সমুদ্রের মধ্যে তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল। তার হৃদস্পন্দন হঠাৎ করে ভীষণ বেড়ে যাচ্ছিল। প্রণালীর সান্নিধ্যে কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। আর চোখে দেখতে থাকে প্রণালীকে। এই মুখশ্রী কেমন জানি তাকে শান্তি দিচ্ছে, কিন্তু এমন কেন হচ্ছে? প্রণালীর সমুদ্রের দিকে কোনো নজর নেই। যদি থাকতো তাহলে সে দেখতে পেত একজোড়া চোখ মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখে চলেছে। পুষ্পা চৌধুরীর মাথায় আগুন চলে গেছে যখন থেকে তিনি জানতে পারলেন সমুদ্র আর প্রণালী বাসায় নেই। তারা একসাথে কোথায় গেছে সেটাও তিনি জানেন না। সমুদ্রের ফোনও সুইচ অফ বলছে। সব মিলিয়ে ভীষণ রেগে আছেন তিনি। শ্যামা চৌধুরী বিপদ বুঝতে পেরে সকাল সকাল নিজের শ্বশুরবাড়ি চম্পট দিয়েছেন। সজল চৌধুরীও বিজনেস মিটিংয়ের বাহানা দিয়ে চলে গেছেন। পুষ্পা চৌধুরী সহজেই বুঝতে পারছেন যে তারা সবাই মিলে কোনো প্ল্যান করে সব করেছে। টায়রা তার সাথেই আছে। পুষ্পা চৌধুরী টায়রাকে বলে, আচ্ছা, কালকে রাতের খাবারে কি কিছু মেশানো ছিল? আমার এখনো মনে হচ্ছে ডিনার করার পর আমার দু চোখ খুলে রাখতে পারছি না আর। জি আন্টি, আমারও তো একই অবস্থা। বুঝতে পারছি, সব চক্রান্ত। সজল আমার থেকে আমার বাবাকে কেড়ে নিতে চাইছে। নিজের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিয়েছে, আর এখন চাইছে ওই মেয়ের সাহায্য নিয়ে আমার বাবায়ের মগজ ধুলাই করতে চাইছে। আমার খুব ভয় হচ্ছে টায়রা। আমার বলা ভালা বাবাইটাকে ওই চতুর মেয়েটা ছলা কলা করে বশ করে নেবে না তো? তুমি চিন্তা করো না আন্টি, ওই মেয়ে কিছুই করতে পারবে না। আমি সমুদ্রকে চিনি, দেখলে না ও সেদিন তোমার কথায় কিভাবে আমায় প্রপোজ করলো। ও শুধু আমাকে ভালোবাসে, ওই মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। তাই যেন হয় টায়রা, আমার বাবাইকে আমি হারাতে চাই না। ওই চতুর মেয়ের কবজায় আমি কিছুতেই নিজের বাবাইকে ফিরতে দেব না। একবার বাবাইকে ফিরতে দাও, ওই মেয়েকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। টায়রা খুশি হয়ে যায় পুষ্পা চৌধুরীর কথা শুনে। তপ্ত দুপুর, সমুদ্র গভীর মগ্ন। প্রণালীর ভালো লাগছিল না, তাই সে নিচে ঘুরতে বের হয়। সে রিসর্টের পাশেই একটি চা বাগানে ঘুরতে গেছিল। প্রণালী আগেও একবার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে এসেছিল, তখন চা বাগানেও ঘুরেছিল, বেশ ভালো লেগেছিল, তাই আজও চলে এসেছে। হঠাৎ করে কেউ প্রণালীর হাত ধরে টেনে তাকে নিয়ে যায়। প্রণালী কিছু বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর নিজের চোখের সামনে শান্তকে দেখতে পায়। শান্তকে দেখে প্রণালী ভীষণ রেগে যায়। তখনকার স্মৃতি মনে পড়ে। ঠাস করে চড় বসিয়ে দেয় শান্তর গালে, তা একবার নয়, পরপর 5 বার। শান্ত অবাক হয়ে তাকায় প্রণালীর দিকে, বলে ওঠে, তুমি আমায় মারলে প্রণালী? কেন? হাত শুধু তোমার একারই আছে, আমার হাত নেই? তখন আমার স্বামীর হাতে এতগুলো থাপ্পড় খেয়ে তোমার আক্কেল হয়নি, তাই না? তাই আবার চলে আসছো আমায় বিরক্ত করতে। স্বামী? তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কেন, কি ভেবেছিলে তুমি আমি আজীবন তোমার কষ্ট নিয়ে বেঁচে থাকবো? শান্ত আচমকা প্রণালীর হাতটা ধরে বলে, জানো, আমি লারার কাছে একটু শান্তি পাই না। ওর মধ্যে সবসময় তোমাকে খোঁজার চেষ্টা করি। তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি সেটা নিজেও জানি না। আজ আমি আমার মরবার পর থেকে কতটা অনুশোচনায় ভুগেছি তুমি জানো না। আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারছি না। প্রণালী হেসে বলে, তাই বুঝি আমাকে মেরে তোমার আফসোস হচ্ছে? কিন্তু বিশ্বাস করো, তোমায় মেরে আমার একটু আফসোস হচ্ছে না, বরং ইচ্ছা করছে তোমায় ঠাটিয়ে আরো একটা। শান্ত আচমকা প্রণালীর হাত ধরে বলে, চলো না আমরা অতীতের সবকিছু ভুলে যাই, আবার সবটা নতুন করে শুরু করি। দূরে কোথাও পালিয়ে যাই আমরা, তারপর সবটা আবার নতুন করে শুরু করব। প্রণালী শান্তকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বলে, খবরদার এই স্পর্ধা দ্বিতীয়বার আর দেখাতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। শান্ত নাছর বান্দা, সে জোরপূর্বক প্রণালীকে জড়িয়ে ধরে। এমন সময় কোথা থেকে যেন সমুদ্র চলে আসে। শান্ত আর প্রণালীকে এত পাশাপাশি দেখে রেগে যায়। সমুদ্র এসে এক ঝটকায় শান্ত আর প্রণালীকে দূরে সরিয়ে দেয়। সমুদ্র শান্তের গলার ধরে বলে, তোকে না বলেছি আমার স্ত্রীর থেকে দূরে থাকতে?
তাও চলে এসেছিস? সকালের মায়েরগুলো ভুলে গেছিস? শান্ত বলে। তোর স্ত্রী আমাকে ভালোবাসে, ওর চোখের দিকে তাকিয়ে দেখ, আমার জন্য অডেলে ভালোবাসা দেখতে পাবি। সমুদ্র প্রণালীর দিকে তাকিয়ে বলে। তুমি এই ছেলেটাকে এর প্রাপ্য উত্তর দিয়ে দাও। প্রণালী বলে। আমার চোখে ভালো করে দেখো শান্ত, তোমার জন্য সেখানে একটু ভালোবাসা নেই, আছে এক বুক ঘৃণা। তোমায় আমি এতটাই ঘৃণা করি যে তোমার মৃত্যুর খবর পেলে আমি মিষ্টি বিলি করব। প্রণালী। সমুদ্র হেসে বলে। শুনলি তোর কথা? ও তোকে নয়, শুধু আমাকে ভালোবাসে, তাই না প্রণালী? প্রণালী অবাক হয়ে যায় সমুদ্রের কথা শুনে। সমুদ্র তার দিকে তাকিয়ে চোখ টিপে প্রণালী করে উত্তর দেয় না। শান্ত বলে। ওর চুপ থাকাই বুঝে দিয়েছে যে ও তোকে ভালোবাসে না। আমি জানি ও মুখে যাই বলুক, ও আসলে আমাকেই ভালোবাসে। প্রণালী বলে ওঠে। তুমি ভুল ভাবছো শান্ত, আমি শুধু আর শুধু থেমে সমুদ্রকেই ভালোবাসি। কথাটা মন থেকে বলেনি প্রণালী, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে বলেছে। আসলে তো তার মনে সমুদ্রের প্রতি কোনো অনুভূতি নেই, কিন্তু সমুদ্রের কি হলো সে জানে না। প্রণালীর কথা শুনে তার হৃদয়ে শীতল বাতাস বইছিল, মন ফুল ফুটছিল। সমুদ্র প্রণালীর হাত ধরে তাকে শান্ত থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। শান্ত পেছন থেকে চেঁচিয়ে বলতে থাকে। আমি ছাড়া তুমি আর কারোর সাথে সই করতে পারবে না প্রণালী, তোমাকে আমার কাছে ফিরতে হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। সমুদ্রের এই কথা শুনে আরো রেগে গিয়ে প্রণালীর হাত আরো শক্ত করে ধরে নিয়ে যেতে থাকে। এদিকে লারা দূর থেকে এতক্ষণে সবকিছু দেখছিল। শান্তর প্রণালীর প্রতি হঠাৎ এই জেগে ওঠা ভালোবাসা লারার দুঃখের কারণ হলো। লারা শান্তের সামনে এসে বলল। তুমি কেন করলে আমার সাথে এমন? শান্ত লারার থেকে মুখ ফিরিয়ে নিল। লারা চিৎকার করে উঠল, বলল। আমার ফিলিংসের সাথে কেন খেললে তুমি? আমি কি তোমার কাছে গিনিপিগ ছিলাম? সেই ছোটবেলা থেকে আমি তোমায় ভালোবাসি শান্ত, কিন্তু তুমি কখনো আমার ভালোবাসা বুঝতে পারোনি। তবু অবুঝ আমি তোমায় ভালোবেসে গেছি। আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতে আমি তোমায় চেয়েছি। আমার ভালোবাসার কতটা গভীর সেটা তুমি উপলব্ধি করতে পারবে না শান্ত। তোমার জন্য হাসতে হাসতে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তোমাকে বিয়ে করে তোমার সাথে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু তুমি কি করলে? আমার সব স্বপ্ন তুমি শেষ করে দিলে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সব নষ্ট করে দিলে। এতটাই যখন ভালোবাসো প্রণালীকে, তাহলে আমায় কেন বিয়ে করলে তুমি? শান্ত চেঁচিয়ে উঠে বলে। হ্যাঁ, আমি শুধু আর শুধু প্রণালীকেই ভালোবাসি। প্রণালীকে কষ্ট দিয়ে তোমায় বিয়ে করেছি শুধু আমার মায়ের কথায়, কারণ আমার মা চেয়েছিল আমি প্রণালীর ওপর প্রতিশোধ নিই, যেহেতু ওর বাবা মার জন্য আমার মা জেলে। কিন্তু এখন আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন আমি প্রণালীকে আবার হাসিল করে নেব। লারা ভগ্ন মন নিয়ে বলে। তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে নিয়ে এত স্বপ্ন সাজালাম, তার কি হবে? জানি না, আমি কিছু জানি না। তোমার কত টাকা লাগবে তুমি বলে দিও, কিন্তু তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ইউ গো টু দ্য হেল। বলে শান্ত চলে যায়। লারা সেখানেই বসে কাঁদতে থাকে। আজ বড্ড বাজেভাবে ঠকে গেল মেয়েটা। লারা চিৎকার করে বলতে থাকে। কি দোষ ছিল আমার? আমি তো শুধু তোমায় ভালোই বেসেছিলাম। তোমার কথাতেই তো তোমার বিয়ে করেছিলাম, আর এখন তুমি আমার সাথে এমন করছো। সব হয়েছে ওই প্রণালী নামের মেয়েটার জন্য। ওর জন্য আমি তোমাকে পাইনি, তাহলে আমি ওকেই সুখী থাকতে দেব না। আমি প্রণালীকে শেষ করে দেব, দুনিয়া থেকে সব চিহ্ন ওর মুছে দেব আমি। বলেই ভয়ানকভাবে হাসতে থাকে সে। এই হিংসে মনোভাব কতদূর নিয়ে যাবে? সমুদ্র প্রণালীকে একটু দূরে নিয়ে এসে তার হাত ছেড়ে দেয়। প্রণালী যেন হাঁপ ছেড়ে বাঁচে। বার কয়েক শ্বাস নিয়ে বলে ওঠে। এভাবে টানছিলে কেন আমায়? কেন? আমার স্পর্শ তোমার ভালো লাগছিল না বুঝি? তুমি তো ওই শান্তর সামনে বললে তুমি আমায় ভালোবাসো। আপনি ভাবলেন কি করে যে আপনার মতো মানুষকে আমি ভালোবাসবো? আপনার বোধহয় আমার বলা কথা মনে নেই। আমার এসব প্রেম ভালোবাসায় কোনো বিশ্বাস নেই। ভালোবাসা শব্দটাকে আমি ঘৃণা করি। সমুদ্রকে এই কথাটা বলে প্রণালী রিসর্টের দিকে চলে যায়। এদিকে সমুদ্রের কেন জানি ভীষণ কষ্ট হয় প্রণালীর কথাটা শুনে। সে নিজেও জানে না তার সাথে হঠাৎ এসব কি হচ্ছে। আজ শান্ত আর প্রণালীকে একসাথে দেখে সমুদ্র তো মাথায় গরম হয়ে গেছিল। ইচ্ছা করছিল সব শেষ করে দিতে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে তার? সমুদ্র সম্পূর্ণ এক গোলকধাঁধায় পড়ে যায়।
তবে এটা সে নিশ্চিত বুঝতে পারে তার মধ্যে অনেক পরিবর্তন আসছে। তবে এই অনুভূতিতে তার মগজ সাড়া দিতে চাইছে না। কিন্তু বেচারা বুঝতেও পারছে না তার মন কিভাবে এই অনুভূতির মধ্যে ডুবে যাচ্ছে। এই অনুভূতির নামই কি তাহলে ভালোবাসা?